আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে আমার ঢাকা টু টোকিও যেদিন ফ্লাইট ছিল, তো সেই দিনের ভিডিওটি। তো ভিডিওটি একটু দেরি করি ছাড়তে হচ্ছে, কারণ নানান ব্যস্ততার কারণে ভিডিওটি তেমন একটা ছাড়া হয়নি। এটি হচ্ছে রামপুরা যে ওভারব্রিজটি আছে সেটি। তো সেইখান থেকে আমি মূলত আমার বাসা থেকে রওনা দিয়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো সেই দিন রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, সেদিন ছিল বুধবার, ফ্লাইট ছিল 10:55-এ। তো আমি বাসা থেকে প্রায় 6টা বাজে রওনা দিয়েছি। তারপরও অনেক জ্যাম থাকার পরে অনেক জ্যামের মাধ্যমে এয়ারপোর্টে পৌঁছাতে প্রায় 8:30 বেজে গিয়েছিল। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই এয়ারপোর্টে একটু তাড়াতাড়ি পৌঁছানোর, অর্থাৎ মিনিমাম 3 ঘন্টা সময় হাতে রেখে এয়ারপোর্টে পৌঁছাবেন, তাহলে আপনাদের সমস্ত কাজগুলি আপনারা ভালোভাবে করতে পারবেন। তো আমি প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। মোটামুটি অনেক জ্যাম ছিল সেদিন রাস্তায়। তো সেই জ্যাম ওভারকাম করে এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। তো এয়ারপোর্টের ভিতরে যেহেতু এখন কোভিড-19-এর টেস্টের সার্টিফিকেটগুলি দেখে, এই কারণে একটু সময় লাগে। এই কারণে কি সবাই একটু তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে যাবেন, মিনিমাম 3 ঘন্টা সময় হাতে রেখে। মানে যদি আপনার 10টায় ফ্লাইট হয়, আপনি 7টা এয়ারপোর্টের ভিতরে থাকবেন, মানে অর্থাৎ 3 ঘন্টা সময় যাতে আপনার হাতে থাকে, সেই সময়টা নিয়ে আপনি এয়ারপোর্টে চলে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্টে চলে এসেছি অলরেডি। তো মূলত আপনারা যারা ফ্লাইট ধরবেন তারা অবশ্যই তাড়াতাড়ি বেরোবেন, তাহলেই কি আপনাদের জন্য একটু স্বস্তিতে যে পৌঁছাতে পারবেন। এবং মালামাল বুকিং দেওয়ার সময় একটু তাড়াতাড়ি দিলে, যদি মালামাল বেশি হয় ওজন, তাহলে এটা খুলে পরবর্তীতে কি করা যায়, আবার করা যায়, মানে নতুন ব্যাগে ঢুকানো যায়। তো যদি আপনারা মানে একটা ব্যাগে যাতে 23 থেকে 24 কেজি বেশি না হয়, সেই দিকে খেয়াল রাখবেন। তো সেদিন এয়ারপোর্টেও অনেক জ্যাম ছিল, অর্থাৎ এয়ারপোর্টের মধ্যেও অনেকগুলি ফ্লাইট একসাথে ছিল, জেদ্দা, তারপরে দুবাই, তারপরে মালয়েশিয়া। আমি মূলত মালয়েশিয়ান এয়ারলাইন্স দিয়ে এসেছি, মালয়েশিয়া হয়ে। এই যে দেখেন সেদিন এয়ারপোর্টেও কি অনেক বেশি জ্যাম ছিল। তো এখান থেকে উঠে মূলত যেতে যেতে আমার প্রায় 8:30 বা 9টা বেজে গিয়েছিল এয়ারপোর্টের ভিতরে ঢুকতে। তো আমার যেহেতু তেমন সমস্যা হয়নি, যেহেতু আমার মামা ছিলেন এবং ওনার আনসার বাহিনী ছিলেন, সেক্ষেত্রে সমস্যা হয়নি। তো এটা হচ্ছে ইমিগ্রেশনে দেখেন কত ভিড়। এর আগে মালামাল বুকিং দেওয়ার জন্য যে ভিডিওটা করেছিলাম সেটা হয়তো বা ডিলিট হয়ে গিয়েছিল। তো সেইখানে মোটামুটি অনেক ভিড় থাকে। তো তাড়াতাড়ি আপনার সিরিয়াল ধরে দাঁড়াতে হয়। যে এখানে হচ্ছে সেই মালামাল বুকিং দেওয়ার সময় যে ভিডিওটা করা হয় সেটা। তো মালামাল বুকিং দেওয়ার সময় আপনারা সতর্ক থাকবেন যে মালামাল 2-1 কেজি বেশি হয়ে গেলেও কোনো সমস্যা নেই। তো আমরা এখন বিমানের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের প্লেনটি সরাসরি এয়ারপোর্টে আসেনি, আমাদের এখান থেকে বাসে করে এয়ারপোর্টের ভিতরে, অর্থাৎ এয়ারপোর্টের মধ্যেখানে যে প্লেনটি রাখা ছিল সেই প্লেনে নিয়ে যাওয়া হয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমরা বাসে করে যাচ্ছি। এই যে এখানে বাংলাদেশ বিমানের একটি প্লেন দেখা যাচ্ছে এবং এয়ারপোর্টের ভিতরে অনেক কিছু দেখা যাচ্ছে। এই যে দেখেন বাসের ভিতরে যে মানুষগুলি আছে তারা অনেকেই রয়েছে। সেই দিন সবাই জেদ্দাগামী যে ফ্লাইট রয়েছে সেদিকে গিয়েছে। তো এটা হচ্ছে আমার প্লেন, অর্থাৎ এই প্লেন দিয়ে আমি মালয়েশিয়া পর্যন্ত এসেছিলাম, যেহেতু মালয়েশিয়াতে আমার ট্রানজিট ছিল। মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি প্লেন। তো এটা ছাড়ার কথা ছিল 10:55, কিন্তু এটা ছাড়তে সেদিন প্লেনটি ছেড়েছিল প্রায় 11:55-র দিকে। তো আমরা প্লেনের ভিতরে প্রবেশ করছি আমি। তো প্লেনের ভিতরে এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা, কখনো উঠিনি, যেহেতু এটাই আমার প্লেনে চড়ার ফার্স্ট অভিজ্ঞতা। এই কারণে একটু এক্সাইটেড ছিলাম যে কীভাবে প্লেনে চড়তে হয়। তো এখানে প্লেনের ভিতরে কেবিন ক্রু যারা আছে তারা খাবার দিচ্ছেন। তো সেই দিন প্লেনে আমাকে মুরগির মাংস এবং ভাত এবং একটা সবজি দিয়েছিলেন, এবং আলুও ছিল। তো আলু, ভাত, সবজি, তো সেটা অনেকজন নিয়েছিল। পাশাপাশি এখানে জুস ছিল, আপেল জুস, তারপরে কমলার জুস, তারপরে ছিল কফি, তারপরে কোক ছিল। তো আমি সবগুলি ট্রাই করেছি আস্তে আস্তে নিয়ে, অর্থাৎ আপনি
একবার যদি মানে ড্রিঙ্কস যেগুলি আছে সেগুলি আপনি ইচ্ছে মতো নিতে পারবেন। তো এটা হচ্ছে আমি মালয়েশিয়াতে চলে এসেছি, মালয়েশিয়ান এয়ারলাইন্সে, যেহেতু জাপান থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আমার ট্রানজিট ছিল। মালয়েশিয়াতে টোটাল 4 ঘন্টা আমি ছিলাম। তো এই যে দেখা যাচ্ছে মালয়েশিয়ান, এটা হচ্ছে মালয়েশিয়ান এয়ারপোর্ট, কুয়ালালামপুর এয়ারপোর্ট মালয়েশিয়া। তো আমার নেক্সট ফ্লাইটটি কখন সেটা আমি, মালয়েশিয়াতে এরকম বড় পর্দা থাকে সেখানে আমি খুঁজে নিয়েছি। তো এখানে আপনারা আপনাদের ফ্লাইট নাম্বারটি দিবেন। এই যে এখানে আমার ফ্লাইট ছিল MH0070। তো এটা দিয়ে সার্চ বাটনে আপনারা চাপবেন, তারপরে কি আপনার ফ্লাইটের ইনফরমেশনগুলো চলে আসবে। যে দেখুন এখানে আমার ফ্লাইট ছিল পরবর্তী 9:50 নারিতা এয়ারপোর্টে এবং গেট নাম্বার ছিল C35 এবং কীভাবে যেতে হবে সেটাও এখান থেকে আপনারা দেখতে পারবেন। C35 যে গেটটি আছে সেটি কীভাবে যেতে হবে। তো এই যে দেখেন আমি ঠিক সেই গেটটিতে এখন চলে যাচ্ছি। এই যে এখানে দেখাচ্ছি কীভাবে যেতে হবে। তো এখানে একটা সিস্টেম হচ্ছে কি, আপনি এখানে কোনো কিছু যদি খুঁজতে চান, সেটা টয়লেট হতে পারে, সেটা খাবার দাবার হতে পারে, বা যেটা যে কোনো লঞ্চ বা ডাইনিং বা রেস্টুরেন্ট আপনারা ইচ্ছা করলে সেইটা খুঁজতে পারেন। এখান থেকে কোথায় আছে সেটা এখান থেকে কি খুঁজে নিতে পারবে। এটা মালয়েশিয়ান এয়ারলাইন্সে আমি ফার্স্ট দেখলাম, বাংলাদেশ যে ঢাকা এয়ারপোর্টে নেই এটা। তো এখান থেকে খুঁজে আমি আমার ফ্লাইটটি দেখে নিলাম এবং কি সেরকমভাবেই ফ্লাইটের উদ্দেশ্যে চলে গেলাম। এই তো আমি খুঁজে পেয়েছি আমার জাপানগামী ফ্লাইট যে গেট, সেটা হচ্ছে C35, মূলত এই গেট। এখন এটা ওপেন হয়নি। তো মালয়েশিয়াতে যেহেতু আমি আছি, তো মালয়েশিয়ান টাইমে এখন মনে হচ্ছে 6:28 বেজেছে। আমার ফ্লাইট হচ্ছে 9:50। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখন আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে এইখানেই। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ান এয়ারপোর্টটা অনেক বড় একটি এয়ারপোর্ট। আমি অনেকক্ষণ খুঁজে আমার ফ্লাইটের গেটটি খুঁজে পেয়েছি। তো আশা করি খুব শীঘ্রই ফ্লাইটে উঠতে পারবো, নেক্সট ফ্লাইটে। আপনারাও যে সময় আসবেন বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া হয়ে, একটু সতর্কভাবে খুঁজে গেটটি খুঁজে বের করবেন। তো আসসালামু আলাইকুম গাইজ, আপনারা কেমন আছেন? সবাই আশা করছি অনেক ভালো আছেন। এখন এই মুহূর্তে আমি আছি মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে। তো জাপানগামী ফ্লাইটে আমি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে এসেছি। এখানে আমার 4 ঘন্টা ট্রানজিট, তারপরে আমি মূলত জাপানের ফ্লাইটে আবার উঠবো। তো বাংলাদেশ থেকে এখানে জাপানের ফ্লাইটটা এসেছে 5:30টার দিকে মালয়েশিয়ান টাইম। তো এখান থেকে আবার মালয়েশিয়ান টাইম 9:50 আবার ফ্লাইটটা ছাড়বে। তো এটা হচ্ছে মালয়েশিয়ান এয়ারপোর্ট, মোটামুটি অনেকটাই বড় একটা এয়ারপোর্ট। মালয়েশিয়ান এয়ারপোর্ট খুবই সুন্দর একটা এয়ারপোর্ট। আশা করি জাপানের এয়ারপোর্ট এর থেকে আরও অনেক বড় হবে। তো এখান থেকে আমি 9:50 যাব জাপানের উদ্দেশ্যে। জাপানে যে পৌঁছাবো জাপানিজ টাইম 6:05। তো এই যে এটি দেখতে পাচ্ছেন আমার মালয়েশিয়ান এয়ারপোর্ট। এটা হচ্ছে একটা সাইড মাত্র, এরকম আরও অনেকগুলি সাইড আছে। আমি মূলত এখানে আমার যে গেট নাম্বারটি আছে C35, এই যে একটু সামনে আমি এই যে C35 দেখা যাচ্ছে অথবা এই যে। তো এই গেট নাম্বারটি খুঁজতে খুঁজতে আমি প্রায় অনেকক্ষণ যাবত হেঁটে তারপরে গেটটি খুঁজে পেয়েছি। তো আশা করি আপনারা যারা বাংলাদেশ থেকে জাপানে আসবেন, গেটটি মানে ওই বাংলাদেশ থেকে আসার পরে কোন ফ্লাইটে কত নম্বর গেটে আপনাকে আসতে হবে সেটি ওখানে বড় আছে, ডিসপ্লে আছে, সেখানে দেখা আছে। আপনাদেরকে ডিসপ্লের কাছে আমি একটু নিয়ে যাচ্ছি। তো ডিসপ্লেতে আপনারা যেয়ে মূলত এগুলি দেখতে পারবেন। তো মূলত এখন আমি আপনাদেরকে ডিসপ্লেটা একটু দেখাচ্ছি। এই যে আপনাদের এই যে ডিসপ্লেটা দেখা যাচ্ছে, এই যে এটাতেই ফ্লাইট নাম্বারগুলি দেওয়া থাকে। তো আপনারা এখান থেকে চেক করে নেবেন আপনার বোর্ডিং কার্ডে, তারপরে কী ধরনের ফ্লাইট নাম্বারটা দেওয়া আছে সেটা এখান থেকে চেক করে নেবেন। কত নাম্বার গেটে আপনার ফ্লাইট নাম্বারটা এখানে দেওয়া আছে সেটা অবশ্যই এখান থেকে চেক করে নেবেন। তো এই ছিল আমার মোটামুটি মালয়েশিয়ার এয়ারপোর্টের সাধারণ একটু দৃশ্য। তো আপনাদের পিছনের সেটটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে মূলত মালয়েশিয়ান এয়ারপোর্ট। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান এয়ারপোর্টটা। ওই দিকে আমি তার ভিতর থেকে কোথাও যেতে পারছি না। এইদিকে হয়তো বা বহির্গামী ফ্লাইটগুলি, ওই যে একটা ফ্লাইট মূলত উঠতেছে, আপনারা খেয়াল করতেছেন না কি জানি না। আর এই দিকে হচ্ছে মূলত হয়তো বা মালয়েশিয়ান সাইড, অর্থাৎ যেটা বলি আমরা মালয়েশিয়ার সিটি হয়তো বা এইদিকে। আমি তো সঠিক জানি না, কারণ আমি তো কখনো আসিনি। অনেক বড় একটা এয়ারপোর্ট মোটামুটি। তো আশা করি আপনারা এনজয় করবেন আপনাদের
পথ চলাগুলোকে জাপানে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি এনজয় করবেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল, সবাই জাপানে আসেন। জাপানে আসলে অবশ্যই সবার সাথে দেখা হবে। তো এই পর্যন্তই। এই যে দেখেন আমার গেট নাম্বার, এই গেট দিয়ে মূলত আমি ঢুকবো, এখনও গেটটি ওপেন হয়নি, কখন হবে সেটা জানি না, মনে হচ্ছে হয়তোবা 1 আওয়ার আগে হতে পারে। তো এখানে আমার সাথে কিছু নেপালিয়ানদের সাথে আমার কথা হয়েছে, ওনারাও জাপানের স্লিম ফ্লাইটে যাবে, ওনারা হচ্ছে নেপাল থেকে এসেছে। তো ওনারা হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসা, স্টুডেন্ট ভিসা না। তো ওনারা এখন কিছু খেতে গিয়েছে। তো ঠিক আছে, জাপানে গেলে আবার দেখা হবে, বাই বাই। তো মালয়েশিয়া থেকে এই বিমানটি দিয়ে মূলত জাপানে আমরা এসেছি। তো প্লেনটিতে দেখুন আমাদের যে মালামালগুলি রয়েছে, ব্যাগেজগুলি, এগুলি উঠানো হচ্ছে। তো আরেকটি প্লেন ওই যে দেখেন যাচ্ছে, এটা এইমাত্রই টেক অফ করবে। তো দেখা যাচ্ছে এই যে প্লেনটি, এটা মোটামুটি বাংলাদেশ থেকে যে প্লেনটি দিয়ে আমরা মালয়েশিয়াতে এসেছি সেটা থেকে একটু পরিমাণে ছোট। তো ওই যে মালামালগুলি উঠানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই যে মালামালগুলি উঠানো হচ্ছে এবং এটা হচ্ছে আমরা যেখানে প্লেনের জন্য অপেক্ষা, তো এই যে মালামাল ওঠার জন্য হচ্ছে এবং এটা হচ্ছে আমরা যেখানে প্লেনের জন্য অপেক্ষা করতে হয় ওঠার জন্য, ঠিক সেই জায়গাতে রয়েছে। তো এখন মালয়েশিয়া থেকে প্লেনটি টেক অফ করতেছে। এই যে দেখুন মালয়েশিয়ার যে এয়ারপোর্ট রয়েছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখান থেকে বিমানটি আকাশে ফ্লাই করার জন্য উঠে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তটা কি একটু অন্যরকম দেখা যাচ্ছে। এই যে উঠে যাচ্ছে প্লেনটি উপর দিকে, অলরেডি মাটি ছেড়ে দিয়েছে এবং আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে। তো এটা হচ্ছে মালয়েশিয়ার আকাশ, দেখতে পাচ্ছেন। মালয়েশিয়ার আকাশ থেকে মালয়েশিয়ার যে নিচের কুয়ালালামপুর সিটিটি রয়েছে সেটি কেমন দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মালয়েশিয়ার কিছু বাড়িঘর এবং সুন্দরভাবে আরও অনেক কিছুই দেখা যাচ্ছে। তো দেখা যাচ্ছে মালয়েশিয়ার আকাশ থেকে মালয়েশিয়ার নিচের যে ভূমিগুলি আছে, বিল্ডিং, তারপরে আদার্স যে জিনিসগুলি আছে সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন। তো মালয়েশিয়ার থেকে অনেকগুলি মালয়েশিয়ার নদীও দেখা যায়। তো নদীগুলো আপনাদেরকে দেখাবো। যে একটি নদী দেখা যাচ্ছে অনেক সুন্দর, এঁকে ফেঁকে আসছে মালয়েশিয়ার আকাশের উপর দিয়ে। তো এই নদীটি সরাসরি সাগরে যাবে। তো সাগরে যাওয়ার দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এখান থেকে নদীটি ওই দিক থেকে একদম আসতেছে এবং মালয়েশিয়ার আকাশ থেকে মালয়েশিয়ার পাহাড়গুলি দেখা যাচ্ছে কেমন, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তটা হচ্ছে একদম কুয়াশা না, মেঘের মধ্য দিয়ে চলে যাচ্ছে। এই সময় একবারে কানগুলি একবারে বন্ধ হয়ে যায় মেঘের মধ্যে দিয়ে যাওয়ার সময়। অর্থাৎ এখানে আমার মনে হয় যে কি বাতাসের গতিবেগ অনেক কম থাকে, অর্থাৎ মেঘের মধ্য দিয়ে আসার সময় কানগুলি একদমই বন্ধ হয়ে যায়। তো দেখা যাচ্ছে আবার মালয়েশিয়ার আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো প্লেন থেকে এই ভিউগুলি দেখতে মোটামুটি অনেক ভালোই লাগে। ওই যে একটি মেঘ দেখা যাচ্ছে একবারে পাহাড়ের মতো। এতদিন আমরা দেখেছি মেঘ হচ্ছে নিচে থেকে, অর্থাৎ মাটি থেকে দেখেছি, কিন্তু এখন মেঘ দেখতেছি আকাশ থেকে। এটা অন্যরকম একটা ফিলিং, আপনারা প্লেনে চড়লে এটা বুঝতে পারবেন। এই যে মালয়েশিয়ার একটি বড় নদী যাচ্ছে, দেখা যাচ্ছে নদীটি, এবং আবারও একটু মেঘগুলি দেখা যাচ্ছে। এগুলি কিন্তু সরাসরি মেঘ, এবং এই মেঘগুলি বৃষ্টি হয়ে মাটিতে পরবর্তীতে পড়ে। তো মেঘের উপর দিয়ে আমরা আবারও যাচ্ছি। তো মালয়েশিয়ার নদীটি যেটি আছে এটি আবার দেখা যাচ্ছে ওই সাগরটি আছে, ওই সাগরটিতে যে নদীটি মিশে গিয়েছে আপনারা দেখতে পাবেন। সাগরের উপর দিয়ে মূলত নদীর একবারে সাগরে যে মিশেছে, ওদিক দিয়ে যে মিশেছে। তো দেখা যাচ্ছে। তো এখন আমি আপনাদের প্লেনের সামনে যে একটি ডিসপ্লে থাকে, এটাতে ফ্লাইটের সকল ইনফরমেশন দেওয়া থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ছেড়েছে এবং খুব বেশি দূর যায়নি, অল্প একটু সময় গিয়েছে এবং রোডটিও দেখা যাচ্ছে। তো এই যে আবার আকাশ দেখা যাচ্ছে সুন্দর, এই আকাশটা অনেক সুন্দর লাগতেছে উপর থেকে।
ভিউটা অনেক সুন্দর লাগতেছে। তো আবারও কম্পিউটার যে ডিসপ্লেটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রুটটি দেখাচ্ছে। এখন এটা চায়নার উপর দিয়ে যাচ্ছে, অবশ্য সাউথ চায়না যে সি আছে সেটার উপর দিয়ে যাচ্ছে। এই যে কুয়ালালামপুর থেকে নারিদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সরাসরি যাবে। তো এখানে সব ফ্লাইটের ইনফরমেশন আপনারা সার্চ দিয়ে দেখতে পারবেন, এবং এই যে ডিসপ্লেটি রয়েছে এটাতে আপনারা গান, মুভি থেকে শুরু করে অনেক ধরনের এন্টারটেইনমেন্ট জাতীয় জিনিস আপনারা দেখতে পারবেন। এবং এখান থেকে কি আপনারা সময় করে এখান থেকে মানে সময় কাটানোর জন্য অনেক ধরনের জিনিস এখানে ব্যবস্থা রয়েছে, এবং চার্জ দেওয়ার জন্য এটা পাশেই অনেকগুলো পোর্ট রয়েছে, সেখান থেকে আপনারা চার্জ দিতে পারবেন। অর্থাৎ কোনো চার্জার লাগবে না, অর্থাৎ শুধু ইউএসবি যে কেবলটা আছে সেটা দিয়ে চার্জ দেওয়া যায়। এবং একটি হেডফোন থেকে আপনাদেরকে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন আবার ম্যাগ দেখা যাচ্ছে, এবং একবারে ম্যাগের উপর দিয়ে যাচ্ছে, খুবই সুন্দর একটা ভিউ। এবং এটা হচ্ছে একদম সাগরের উপর দিয়ে যাচ্ছে। এটা মনে হচ্ছে হয়তো বা আটলান্টিক বা কি সাগর বলতে পারছি না। এবং এই সাগরের উপর থেকে ওই যে নিচে জাহাজ যাচ্ছে, বড় বড় যে জাহাজগুলি, মালবাহী যে জাহাজগুলি সেগুলি যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা যে জাহাজটা যাচ্ছে নিচে দিয়ে। তো মনে হচ্ছে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি ওই যে অল্প অল্প ঢেউ দেখা যাচ্ছে। তো প্লেনের ভিতরে আপনাদের এন্টারটেনমেন্ট করার জন্য এরকম একটি হেডফোন দিয়ে দিবে তারা, যারা বিমানে আছে। তো আপনি ইচ্ছা করলে এই হেডফোন দিয়ে সব কিছু শুনতে পারবেন, গান সব কিছু এই যে ডিসপ্লে থেকে। তো এখন মালয়েশিয়া থেকে জাপানে যাওয়ার সময় আমাদের খাবার দেওয়া হচ্ছে, 2বার খাবার দিয়েছিল। এর আগের খাবারের ইয়েটা তেমন একটা আমি করিনি। এখন হচ্ছে স্ন্যাক্স দিচ্ছে কিছু, এখন হচ্ছে একটা কেক, তারপরে কিছু পিনাটস এবং কোক থেকে শুরু করে ড্রিঙ্কস সবই আছে। তো আপনি যে ড্রিঙ্কস খেতে মনে হচ্ছে সেটা চেয়ে নিতে পারবেন, এবং একাধিক ড্রিঙ্কসও আপনি ইচ্ছা করলে চেয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, জাস্ট চেয়ে খেতে হবে, এটি হচ্ছে সমস্যা। তো দেখতে পাচ্ছেন কেবিন ক্রুরা। তো এখন আমি মূলত নারিদা এয়ারপোর্টের কাছাকাছি আছি। আমরা অলরেডি মালয়েশিয়া থেকে রওনা দিয়ে প্রায় 9000 কিলোমিটার মতো পথ বাড়ি দিয়ে প্রায় এখন জাপানের নারিদা এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখানে দেখেন বিমানটি ঘন্টায়, আচ্ছা দেখুন দেখা যাচ্ছে এয়ারপোর্টে যে নারিদা খুবই কাছে, নারিদা খুবই কাছে দেখা যাচ্ছে। তো নারিদা এয়ারপোর্টে যে ল্যান্ড করবে, আরও আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো সময় লাগবে। আমরা দেখতেছি স্ক্রিনে আসবে যে কতক্ষণ সময় লাগতে পারে। তো আমরা সামনে যে আবার এটা দেখতেছি, এই যে দেখেন নারিদা, এই যে কাছাকাছি নারিদা, ফুকুওকা জাপান কাছাকাছি দেখা যাচ্ছে। এই যে দেখেন ফুকুওকা, ওসাকা, নারিদা। আগে ওসাকা পড়বে, তারপরে নারিদা পড়বে। তো ওসাকা থেকে নারিদা যাওয়ার পথে, অর্থাৎ টোকিও যাওয়ার পথে মাউন্ট ফুজি থাকে। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে এই যে বাইরে থেকে মাউন্ট ফুজিটা দেখানোর, যদি পারি। দেখেন কত মেঘ, একবারে সাদা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক মেঘ, একবারে মেঘে কিছুই দেখা যাচ্ছে না, এখনো ল্যান্ড কিছু দেখা যাচ্ছে না। তো আমরা আমার স্ক্রিনের দিকে তাকাচ্ছি। তো আমরা এখন এই যে মিয়াজাকিতে আছি, মিয়াজাকি থেকে যাচ্ছি। তো এখানে পৃথিবীর বড় বড় শহরগুলো টাইম দেখাচ্ছে, যেমন কুয়ালালামপুরে এখন 3:35, তারপরে টোকিওতে এখন 4:35 PM। আমাদের ফ্লাইটটি ল্যান্ড করার কথা হচ্ছে 5:50-এ। তার মানে আরও প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট সময় লাগবে ল্যান্ড করার জন্য। তো এই যে দেখাচ্ছে এখন মূলত আমরা মনে হচ্ছে জাপান সাগরে আছি। এখানে ঠিক ক্লিয়ারভাবে লেখা নেই নাগাসাকি। তারপরে এখন জাপানের সীমানা আমরা ঢুকে গেছি জাপানে। এখন জাপানের উপর দিয়ে আমরা যাচ্ছি। তো নারিদাতে পৌঁছাতে আরও 1 ঘন্টা সময় লাগবে। তো মূলত আমি সবই আপনাদেরকে দেখাবো। এই যে আমরা টোটাল 4748 কিলোমিটার এই পথ পাড়ি দিয়েছি, এবং আমাদের এখন বাকি আছে 798 কিলোমিটার। আর আমরা যে পৌঁছানোর সময়টা হচ্ছে 5:48। দেখেন নারিদা খুব কাছাকাছি আছে, অনেক বেশি কাঁপতেছে, মনে হচ্ছে নিচে সমুদ্র এই জন্য কাঁপতেছে। তো আপনাদেরকে এরকম একটা ট্রাভেল ইনফরমেশন, অর্থাৎ যেটা বলি আমরা কাস্টম ডিক্লারেশন কার্ড দেওয়া হবে। এটা এয়ারলাইন্স থেকে দিয়ে দেয়। তো আপনারা
প্রপার ইনফরমেশন দিয়ে এই কার্ডটি ফিল আপ করে দিবেন এবং খুবই ভালোভাবে পড়েই কিন্তু এটাই করবেন, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এখানে আপনাকে ভালোভাবে না দিলে কিন্তু আপনাকে পরে আটকায় দিবে। তো সবই তো এখন জাপানের খুব কাছাকাছি চলে এসেছি। ওই যে নিচ থেকে অল্প অল্প জাপানটাকে দেখা যাচ্ছে, জাপানের ল্যান্ড। তো নারিদার খুব কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। নিচে নারিদার চিবা, নারিদা এয়ারপোর্ট হচ্ছে চিবা কেনে আছে জাপানের। এটি টোকিওতে না, অর্থাৎ টোকিওর পাশে যে চিবা প্রিফিক্স আছে সেটাতে। তো নিচে দেখতে পাচ্ছেন নারিদা অর্থাৎ চিবার যে বাড়িঘরগুলি আছে সেগুলি দেখা যাচ্ছে, অর্থাৎ জাপানকে অলরেডি দেখতে পাচ্ছি। তো এখান থেকে অনেকগুলো ভিউ জাপানের দেখা যাচ্ছে, বাড়িঘর, জাপানের যে বিল্ডিংগুলি আছে। জাপানে কিন্তু তেমন উচ্চ তেমন বিল্ডিং নেই, খুবই কম, অর্থাৎ রেয়ার বলতে কি খুবই কম আছে। নর্মালি 3 তলা 4 তলার উপরে তেমন কোনো বিল্ডিং নেই, এবং যেগুলি আছে সেগুলি হচ্ছে কমার্শিয়াল বড় বড় বিল্ডিং, এবং গভর্নমেন্ট বিল্ডিংগুলি বড় হয়। তো দেখতে পাচ্ছেন নিচে নারিদা যে জাপানের যে ভিউটা আছে সেটা দেখা যাচ্ছে। তো আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতেছি। তো এই মুহূর্তে আমার ফিলিংটা ঠিক অন্যরকম ছিল, কারণ জাপানে এসে ল্যান্ড করতেছি অনেকক্ষণ জার্নি করার পরে। প্রায় মানে রাত 11টা থেকে শুরু করে প্রায় এরপর দিন সকাল সন্ধ্যা 6:05 জাপান টাইম সেই পর্যন্ত কি জার্নি করেছি, এবং তারপরে প্রায় জাপানের মাটিতে এসে পৌঁছেছি। তো জাপানে আমাদের মালয়েশিয়ান এয়ারলাইন্সটি অর্থাৎ আধা ঘন্টা আগেই ল্যান্ড করেছিল, কিন্তু এয়ারপোর্টে অনেক সময় লেগেছিল, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে এখন আরও একটু নিচের দিকে নেমে গিয়েছে, তো দেখা যাচ্ছে আর একটু স্পষ্টভাবে জাপানের যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলি, নিচের গাছগুলিও দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটা ভিউজ নিচে আমরা দেখতে পাচ্ছি। তো এখন একবারে প্লেন আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। নিচে সুন্দর একটা লেক দেখা যাচ্ছে, এবং জাপানের গাছগুলিকে দেখা যাচ্ছে। ওই যে যেগুলি সাদা সাদা দেখা যাচ্ছে ওগুলি হচ্ছে সাকুরা গাছ, জাপানের সাকুরা। তো সাকুরা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দিয়ে দিয়েছি, সেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন সবাই আশা করি। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে আস্তে আস্তে ল্যান্ড করে ফেলতেছে প্লেনটি। নিচে যে সরিষা খাতের মতো হলুদ হলুদ ফুলও দেখা যাচ্ছে। তো দেখতেছেন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, এবং প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছে। এই যে এখন এটা একবারে ল্যান্ড করে ফেলবে। এই যে এটা হচ্ছে এয়ারপোর্টের তো এই যে ল্যান্ড করে ফেলতেছে। তো অনেকটা তো দেখতেই পাচ্ছেন অলরেডি প্লেনটি ল্যান্ড করে ফেলেছে। ওই যে ওই পাশে সাকুরা ফুলগুলোকে দেখা যাচ্ছে জাপানের। আমি জাপানে এসে অনেকটাই অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর একটি কান্ট্রি, মোটামুটি অনেক সুন্দর সাকুরা ফুলগুলি দেখা যাচ্ছিল। ওই যে সাকুরা ফুলগুলি দেখা যাচ্ছে, এটা হচ্ছে এতদিন জাপানে পড়েছে। এবং নারিদা এয়ারপোর্টটি যে লেখা আছে সুন্দর করে গাছ কেটে, অর্থাৎ সুন্দর করে নারিদা লেখা আছে। তো এতদিন বইয়ে পড়েছি সাকুরা ফুলের কথা, বা সাকুরা ফুল দেখেছি টিভিতে বা ফটোতে, এখন সরাসরি দেখার ফিলিংটাই অন্যরকম। তো আমাদের প্লেনটি এয়ারপোর্টের মেন যে আছে টার্মিনাল আছে সেখান থেকে অনেকটাই দূরে ল্যান্ড করেছিল। তো সেখান থেকে প্রায় যেতে যেতে আরো প্রায় 10-15 মিনিট লেগে গিয়েছিল। টার্মিনালের দিকে যাচ্ছে, টার্মিনাল 2 নারিতা এয়ারপোর্টের, সেখান থেকে কি এসেছিলাম, সেখান দিয়ে আমরা বেরিয়েছিলাম এই থেকে। তো ওই যে নারিদা এয়ারপোর্টের আরো যে লেনগুলি আছে সেগুলি দেখা যাচ্ছে, এবং অনেক বড় একটা এয়ারপোর্ট নারিদা। করে জাপানে যারা প্রবেশ করে তার বেশিরভাগই হচ্ছে এই ফ্লাইট দিয়ে ওঠানামা করে। তো এটা হচ্ছে প্লেনের ভিতরের দৃশ্যগুলি। এবং মালয়েশিয়া থেকে জাপানে আসার সময় পুরো প্লেনই প্রায় খালি ছিল। আমি এই কারণে জানালার পাশে বসে মোটামুটি ভিডিও করতে পেরেছিলাম, এবং অনেকজনে প্রায় মাঝখানে সিটগুলো ভেঙে ঘুমিয়েও এসেছিল। তো ওই যে নারিদা এয়ারপোর্ট লেখাটি দেখা যাচ্ছে ইয়েতে, ওখানে বড় করে লিখে দিয়েছে। আমরা প্রায় টার্মিনালের কাছাকাছি চলে এসেছি। তো টার্মিনালে মোটামুটি অনেকক্ষণ সময় লেগেছিল, প্রায় 1টা বাজে আমি টার্মিনাল থেকে বেরিয়েছি।
6টা বাজে নেমে, কারণ অনেকগুলো ফ্লাইট একসাথে চলে আসাতে। এটা হচ্ছে জাপানের ইমিগ্রেশন। তো এখানে সবাই অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল সেই দিন, যেহেতু আমরা 6টা বাজে ল্যান্ড করে প্রায় 1টা দিকে ইমিগ্রেশনের এখানে আসতে পেরেছি। কোভিড-19 টেস্ট করাতে অনেক সময় লেগেছিলো, যেহেতু অনেকগুলো ফ্লাইট একসাথে চলে এসেছিলো। তো এখানে সবাই আর দাঁড়িয়ে থাকতে পারতেছিল না, এই জন্য সবাই বসে পড়েছে। তো পাশেই হচ্ছে ইমিগ্রেশনের কাজ চলতেছে, সিরিয়ালে আমরা সবাই দাঁড়িয়ে আছি। এখানে বাংলাদেশিও অনেকজন ছিল, 2-3 জন, তো তাদের সাথে কথা হয়েছিল। তো এখন জাপানের একটু পরে আমরা বেরিয়ে গিয়েছি। তো এটা হচ্ছে জাপানের সাকুরা ফুল। তো আশা করি আপনারা সবাই আমার এই ভ্রমণটিকে উপভোগ করেছেন, ঢাকা টু টোকিওর ভ্রমণটি। তো ইনশাল্লাহ আশা করি কোনো জায়গায় ভ্রমণ করলে আপনাদের সাথে ভিডিওগুলি শেয়ার করবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।